হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 9-10। আমি তোমাদের অঙ্কিতা ম্যাম, লাইফ সায়েন্স এডুকেটর। ক্লাস 10-এর আমরা যেই টপিকগুলো করছিলাম সেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন। ঠিক আছে, তো অভিব্যক্তি অভিযোজন সংক্রান্ত আমরা যে আগের দুটো ক্লাস করেছিলাম সেখানে আমরা অভিব্যক্তির ধারণা এবং অভিব্যক্তি সংক্রান্ত মতবাদগুলো করেছিলাম, সেটা হচ্ছে ল্যামার্কবাদ আর একটা ডারউইনিজম। ঠিক আছে, তো আজকে আমাদের থার্ড ক্লাস, সেখানে আমরা করব প্রমাণ। অভিব্যক্তি যে হয়েছিল তার সপক্ষে যে প্রমাণগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো অভিব্যক্তি সায়েন্স হচ্ছে একটা প্রমাণ খোঁজে, কোনো প্রমাণ ছাড়া, পার্টিকুলার প্রমাণ ছাড়া কিন্তু সায়েন্স এগোতে পারে না। তো অভিব্যক্তিও যেহেতু একটা বায়োলজিক্যাল সায়েন্স, তাই অভিব্যক্তির সপক্ষেও তোমাকে প্রমাণ কিন্তু দিতেই লাগবে। ঠিক আছে, তাই ক্লাসটা শুরু করার আগে তোমরা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে অনেক 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 শেয়ার করে দাও, লাইক করে দাও, যাতে ভিডিও এলে একদম সবার প্রথমে তুমিই পেতে পারো। ঠিক আছে, তো চলো। তো এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক, সেটা হচ্ছে লেটস ইমপ্রুভ ক্লাস 10। এখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ক্লাসের শেষে পিডিএফ গুলো কিন্তু তোমরা এখান থেকেই পাবে। আর কোনো ডাউট যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে তো তোমরা জানাতেই পারো। তাছাড়াও যদি মনে হয় তাহলে টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জানাতে পারো। ঠিক আছে, তো ক্লাসটা স্টার্ট করি, চল। তো ফার্স্ট যেটা বললাম, বলার মতোই কাজ, যে অভিব্যক্তির সপক্ষে প্রমাণ, এভিডেন্স ফর দ্য থিওরি অফ এভলিউশন। অনেকগুলো প্রমাণ হয়, ঠিক আছে, অনেকগুলো প্রমাণ বলি যে অভিব্যক্তি যে হ্যাঁ হয়েছিল, ছোট থেকে সরলতম জীব থেকে যে জটিলতম জীবের যে পরিবর্তন এসেছিল, কনভার্ট হয়েছিল, অভিব্যক্তি হয়েছিল, সেটা কিন্তু অনেকগুলো প্রমাণ আছে এর সপক্ষে। ফার্স্ট প্রমাণটা হচ্ছে জীবাশ্ম ঘটিত প্রমাণ। জীবাশ্ম ঘটিত প্রমাণ, ওকে। এটা হচ্ছে কি জীবাশ্ম মানে কি? জীবাশ্ম মানে আমরা অলরেডি জানি যে জীবাশ্ম আমরা ছোটবেলায় স্টাডি করেছিলাম যে কোনো একটা জীবের দেহের অংশ বা গোটা জীবটাই হতে পারে, মাটির নিচে অনেক বছর ধরে চাপা পড়ে পড়ে তার দেহাবশেষ প্রস্তরীভূত হয়, তাই তো। এই প্রস্তরীভূত হওয়ার ঘটনা বা প্রস্তরীভূত যে হয়ে গিয়েছে একে বলা হয় জীবাশ্ম বা ফসিল, তাই তো। এই জীবাশ্ম যদি আমি পার্টিকুলার এজে স্টাডি করি তাহলে কিন্তু আমরা অভিব্যক্তির সপক্ষে একটা প্রমাণ পেতে পারি, ওকে। তো এই জীবাশ্ম ঘটিত প্রমাণে, প্যালিওন্টোলজিক্যাল প্রমাণে আমরা স্টাডি করব হচ্ছে ঘোড়ার জীবাশ্মের ইতিহাস। মানে আমরা হিউম্যান, মানুষরা তো বাদর, বাদর থেকে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জি থেকে এপ, এপ থেকে মানুষ, এরকম ধরনের একটা হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স তো লাস্টে, হোমো ইরেক্টাস, আরো অনেক রকম বিবর্তনের মাধ্যমে কিন্তু আমাদের এই যে এখনকার মডার্ন মানুষ এসেছে, ঠিক আছে। কিন্তু ঘোড়ার ক্ষেত্রে কি হয়েছিল? তো ঘোড়ার ক্ষেত্রেও হয়েছিল কি, যে ঘোড়াও অনেক আগে একদম কুকুরের মতো দেখতে ছিল, হ্যাঁ, কুকুরের মতো বা শেয়ালের মতো। তারপরে আস্তে 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 ওদের বিবর্তন হয়ে 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 নর্মাল এখন যে আমরা ঘোড়া জোরে ছোটে একদম ঘুরসাবারি করে, তো এই রকমের মডার্ন ঘোড়া সৃষ্টি হয়েছে, ঠিক আছে, মডার্ন ঘোড়া, ওকে। তো কি এই ঘোড়ার জীবাশ্মগুলো আমরা সব পেয়েছি, আমরা সায়েন্টিস্টরা সব ঘোড়ার জীবাশ্মগুলোকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তো ফার্স্ট যে ঘোড়াটা বলেছিলাম একদম কুকুরের মতো দেখতে, একদম সর্বপ্রথম ঘোড়া, সেটা ছিল হচ্ছে ইওহিপাস। ইওহিপাস। দেন তারপরে কিছুদিন পর আবার বিবর্তন হলো, বিবর্তন হয়ে হয়ে গেল মেসোহিপাস। মেসোহিপাস। তারপরে আবার বিবর্তন হলো, আবার বিবর্তন হয়ে যে ঘোড়াটা হলো সেটাকে বলা হয় মেরিচিপাস। মেরিচিপাসের পরে আবার হয়ে গেল হচ্ছে প্লায়োহিপাস। ওকে, প্লায়োহিপাস হয়ে গেল, ঠিক আছে, ক্লিয়ার দেখা যাচ্ছে সবার। প্লায়োহিপাসের পরে তারপরে একদম লাস্ট যে মডার্ন বা আধুনিক ঘোড়া বলা হবে সেটা হচ্ছে কি ইকুয়াস।
কু আস। ওকে, তাহলে 5 রকমের আমরা যদি ওভিলিউশন স্টাডি করি, মানে ওভিলিউশন না সরি ইভলিউশন স্টাডি করি, তাহলে হচ্ছে কি ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, প্লাইহিপ্পাস, দেন ইকুয়াস, 5 রকমের ঘোড়া আমরা কিন্তু দেখতে পাই। ঠিক আছে, এই সম্পর্কে আমরা ডিটেইল স্টাডি করব আজকে এই ভিডিওতেই। ঠিক আছে, বোঝা গেল? তো এরপরে কি ঘোড়ার বিবর্তনের মূল বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নিই। দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি। তো আমরা জানি যে ঘোড়া খুব জোরে দৌড়ায়। ঠিক আছে, ঘোড়া যদি কুকুরের মতো স্ট্রাকচার হতো বা ওর মতোই যে বডি স্ট্রাকচার গুলো হতো, তাহলে কি জোরে দৌড়াতে পারতো? নিশ্চয়ই মডার্ন ঘোড়াতে কিছু রকম আলাদা আছে, বা শিয়ালের থেকে বা কুকুরের থেকে আলাদা রকম বৈশিষ্ট্য আছে, যার জন্য ওর বেশি খুব জোরে দৌড়াতে পারে, অন্য অ্যানিমালস থেকেও বেশি খুব জোরে দ্রুত দ্রুত দৌড়াতে পারে। ঠিক আছে, তো এটাও হচ্ছে দ্রুত গতির জন্য এভলিউশন হয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে পায়ের দৈর্ঘ্য, যেটা আমি বললাম কুকুরের পা ধরো এতটুকু লম্বা হবে, কিন্তু অ্যাকচুয়ালি যখন একটা ঘোড়ার দৈর্ঘ্য বোঝা যাবে, তো ঘোড়ার দৈর্ঘ্যটা কত বড় হতে পারে? ঘোড়ার তো বিশাল লম্বা পা, একদম টকবক 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 করে ছুটতে থাকে, তাই তো? ঘোড়ার যে রেস গুলো হয়, অনেকে বেট করে যে এই যে 1 নম্বর ঘোড়াটা জিতবে, এই 2 নম্বর ঘোড়াটা জিতবে। ঠিক আছে, তো একে পায়ের দৈর্ঘ্য অনেক বৃদ্ধি পাওয়ার জন্য, যাতে খুব দ্রুত দৌড়াতে পারে। তারপর পায়ের আঙুলের সংখ্যার পরিবর্তন হয়ে গেছিল। ঠিক আছে, তারপরে কি সংখ্যা হ্রাস পেতে থাকে, পায়ের আঙুলের সংখ্যা হচ্ছে হ্রাস পেতে থাকে, মানে প্রথমে 4টে আঙুল ছিল, তারপর আস্তে 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 ডিজিট গুলো কমতে থাকে। সেটা আমরা নেক্সট ক্লাসে মানে এই ক্লাসেই দেখবো। ওকে, নেক্সট হচ্ছে পায়ের 3 নম্বর আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। মানে আঙুলের কি আমাদের 1 2 3 4 5 5টা আঙুল, তো কি এটা হচ্ছে আমরা 1 নম্বর, এটা 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো এই যে 3 নম্বর আঙুলটা, এই 3 নম্বর আঙুলটার কি দৈর্ঘ্য এবং প্রস্থে অনেক বৃদ্ধি হয়ে গিয়েছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে শক্ত ভূমিতে দাঁড়ানোর জন্য খুরের আবির্ভাব হয়েছে। এবার দেখো কুকুরের কি ছিল? কুকুরের ক্ল আছে, বিড়ালেরও ক্ল আছে, খুর কি আছে না? তো এই শক্ত ভূমিতে যাতে ঘোড়া খুব যদি ইজিলি দাঁড়াতে পারে, এবং ঘোড়া কি সবসময় দাঁড়িয়েই থাকে দেখেছি। ঠিক আছে, তো ওই জন্য ওর খুর হয়ে গেছিল, আমাদের যেরকম নোক, ওদের সেই নোকটা কনভার্ট হয়ে খুরে হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেশক পরিপোষকের ক্রাউনের আয়তন বৃদ্ধি। তবে যে পেশক বা পেশকের ক্রাউনের আয়তনটা বৃদ্ধি পেয়ে গেছে, মানে দাঁতের। ঠিক আছে, দাঁতের যে পেশক এবং পুরো পেশকের এই যে আয়তনটা হচ্ছে, ক্রাউন উপরের যে আয়তন যেটা থাকে, এই যে এরকম স্ট্রাকচার থাকে, এই আয়তনটা কি হয়েছে? বৃদ্ধি পেয়ে গিয়েছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে এবার ঘোড়ার বিবর্তন দেখে নি। ঘোড়া, এই হচ্ছে আমাদের ঘোড়া। ওকে, তো ফার্স্ট কি বলেছে দেখো, এটা হচ্ছে ইওহিপ্পাস। ইওহিপ্পাস। ঠিক আছে, ইওহিপ্পাস কোন যুগে এসেছিল? সেটা হচ্ছে ইওসিন। ইওসিন যুগে এসেছিল। ক্লিয়ার? বোঝা গেল? তো ইওহিপ্পাসের কি, চলো আমি এক এক করে লিখতে থাকি। ওকে, চলো 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 লিখি। তো কি ফার্স্টে হচ্ছে 1 নম্বর ঘোড়া আমাদের হচ্ছে ইওহিপ্পাস। 1 নম্বর ঘোড়া কি? ইওহিপ্পাস। কোন যুগে এসেছিল? ইওসিন। এই যে ইওসিন যুগে এসেছিল, তাহলে কি ইওসিন, তাহলে মনে থাকবে ইওহিপ্পাস থেকে ইওসিন। ইওসিন যুগে কি এসেছিল? ইওহিপ্পাস ঘোড়া এসেছিল। ওকে, কি হয়ে গেল? আচ্ছা, ইওহিপ্পাস এটা মুছে গিয়েছে।
ইওহিপ্পাস থেকে কি ইওসিন যুগে, ঠিক আছে, ইওসিন। তো কি এখানে দেখো ঘোড়াটা দেখতে কুকুরের মতো, ওকে, কুকুরের মতো দেখতে, ঠিক আছে। এর যদি দেখি এখানে দেখো 1 2 3 4, চারটে আঙুল ছিল, তাহলে কি দেখতে কটা, চারটে আঙুল, চারটে আঙুল ছিল, আঙুলগুলা এরকম দেখতে ছিল। এটা এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে। দেখো 1 1 2 3 4, ওকে। এই লাস্টের যে আঙুলটা এটাকে বলা হয়েছে 3, ওকে, নাম্বার অফ 3 ডিজিট। তো ইওহিপ্পাস ঘোড়ার আদি পূর্বপুরুষ কি ছিল, একদম আদি পূর্বপুরুষ, মানে একদম প্রাইমারি, একদম শুরুর। তাহলে কি ইওহিপ্পাস কি প্রথম আদি ঘোড়া, প্রথম আদি ঘোড়া কি ছিল, ইওহিপ্পাস, ওকে। নেক্সট কি বলেছে, আকৃতি অনেকটা শিয়ালের মতো ছিল। তো কি আকৃতি অনেকটা কি হবে, শিয়ালের মতো দেখতে। আমি বললাম না শিয়াল তোমরা কনসিডার করো, দেখো যে শিয়ালটা কত আকারে ছোট, ওর পায়ের কি আছে, হাতে পায়ে ক্ল আছে, ঠিক আছে, চারটা করে, তাই তো, চারটা করে ক্ল আছে। তো ঘোড়ার যখন প্রাথমিক ঘোড়া উৎপন্ন হয়েছিল ইওহিপ্পাস ইওসিন যুগে, তখনও কিন্তু ওর হাতে কি ছিল, চারটেই ক্ল ছিল, ওকে। তো কি আকৃতি অনেকটা শিয়ালের মতো দেখতে। নেক্সট কি বলেছে, অগ্রপথে 4টি ও পশ্চাৎ পদে 3টি করে আঙ্গুল ছিল। তাহলে কি অগ্রপথে 4টি আঙ্গুল এবং পশ্চাৎ পদে কয়টি, 3টি, ওকে। এটা আমি মুছে দিই, 4টে আঙ্গুল কোথায়, অগ্রপদে, আর পশ্চাৎ পদে 3টি, ওকে। 3টি আঙ্গুল ছিল কার, ইওহিপ্পাসের। নেক্সট কি বৈশিষ্ট্য বলেছে, বলেছে সব আঙ্গুলগুলি ভূমি স্পর্শ করতো, ঠিক আছে। সব আঙ্গুলগুলি কি ছিল, এরকম ছিল, ঠিক আছে। এরকম যদি হয় তাহলে দেখো এরকম করে সব আঙ্গুলগুলোই কিন্তু আমার ভূমি স্পর্শ করবে, ওকে। একদম শিয়াল যেরকম, একদম মাথায় শিয়াল বা কুকুর কনসিডার করো, কুকুর ভাবতে থাকো, ঠিক আছে। যে কুকুরের কি হয়, যে 4টা আঙ্গুলই কিন্তু ভূমি স্পর্শ করে, একদম সেম টাইপের দেখতে ছিল আগেকার দিনের ইওহিপ্পাস, একদম শুরুর ঘোড়া, ওকে। নেক্সট কি ছিল, খাঁজবিহীন এবং অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট দাঁত ছিল। তো কি দাঁতে কোনো খাঁজ ছিল না, কি দাঁতে, দাঁত কি ছিল, খাঁজবিহীন, খাঁজবিহীন ছিল, খাঁজবিহীন, খাঁজবিহীন। নেক্সট কি বলেছে, বাস এটা হয়ে গেল। তাহলে যদি তোমাদের বলে ঘোড়ার বিবর্তনে ইওহিপ্পাসের ক্যারেক্টার লেখো, তাহলে তোমরা কি লিখবে, ইওহিপ্পাস হচ্ছে প্রথম একদম আদি ঘোড়া, যেটা ইওসিন যুগে উৎপত্তি লাভ করেছিল, যার অগ্রপদে ছিল 4টে আঙুল আর পশ্চাৎ পদে 3টে আঙুল ছিল, ঠিক আছে। একদম শিয়ালের মতো দেখতে ছিল, আর ওর আঙুলগুলো সবসময় মাটিতে স্পর্শ করতো, এবং দাঁতগুলো ছিল খাঁজবিহীন এবং ওর অসম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট, ওকে। দেখো এখানে দাঁতের ছবি দেওয়া আছে, এই যে এরকম দেখতে দাঁতগুলো ছিল, ঠিক আছে। খাঁজ অতটা পরিমাণে ছিল না, ঠিক আছে, একদম ভোতা টাইপসের ছিল, এই যে, এই যে এরকম টাইপসের ছিল, ঠিক আছে, দাঁতটা একদম খাঁজ কোনো ছিল না। নেক্সট কি ঘোড়া চলে আসলো, নেক্সট আসলো হচ্ছে মেসোহিপ্পাস। তো কি আসলো নেক্সট, আমাদের ঘোড়া হচ্ছে মেসোহিপ্পাস, মেসোহিপ্পাস। মেসোহিপ্পাস কোন যুগে এসেছিল বলো, মেসোহিপ্পাস এসেছিল অলিগোসিন। তাহলে কি ইওসিন হচ্ছে ইওহিপ্পাস, তো মেসোহিপ্পাস হচ্ছে অলিগোসিন, অলিগোসিন, অলিগোসিন যুগে হচ্ছে মেসোহিপ্পাস উৎপত্তি লাভ করেছিল। তাহলে এর ক্যারেক্টার গুলো কি হবে, চলো দেখি।
এর ক্যারেক্টার গুলো বলছে দেহ আকারে অনেকটা ভেড়ার মতো এবং উচ্চতা ছিল কত 60 সেন্টিমিটার। ঠিক আছে, এদের উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 60 সেন্টিমিটার আর আকৃতি অনেকটা ছিল ভেড়ার মতো। ঠিক আছে, আগেরটা ছিল শিয়ালের মতো, এবার এটা হচ্ছে ভেড়ার মতো। তাহলে ভাবো এখনকার ঘোড়ার সাথে কম্পেয়ার করো যে কোথায় শিয়াল, বাপরে এটুকু একটা প্রাণী, মুখটা এত লম্বা, তারপরে ক্ল আছে, আর ঘোড়া এখনকার যুগে কোথায়, কত সুন্দর হাট্টা গাট্টা একদম পুরো জোরে দৌড়ায়। ঠিক আছে, তো মেসোহিপ্পাস ছিল ভেড়ার মতো দেখতে, দেহের উচ্চতা হচ্ছে 60 সেন্টিমিটার। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট বৈশিষ্ট্য পড়ি। এদের উভয় পাশেই 3টি করে আঙুল ছিল, মাঝের আঙুল ছিল লম্বা ও মজবুত। তো কি, এদের দেহের পাশে 3টি 3 আঙুল ছিল, মানে দেহের পশ্চাৎ পদেও 3টি, অগ্রপদেও 3টি। ইওহিপ্পাসে কি ছিল? অগ্রপদে 4টা, পশ্চাৎ পদে হতে 3টা, কিন্তু মেসোহিপ্পাসে কি 3 অগ্রপদেও 3, পশ্চাৎ পদেও 3। ওকে, চলো এই দেখো মেসোহিপ্পাস এরকম দেখতে, আগের থেকে একটু তুলনায় দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে। যত এভলিউশন হচ্ছে তত ঘোড়ার দৈর্ঘ্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, চলো দেখি। নেক্সট ছিল দাঁত হচ্ছে স্বল্প খাঁজ ছিল। এই দেখো প্রথম হচ্ছে একদম অল্প খাঁজ উৎপন্ন হয়েছে, অল্প খাঁজ। কোথায় অল্প খাঁজটা? দাঁতে, দাঁতে অল্প খাঁজ দেখা দিয়েছে। ক্লিয়ার? চলো এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে কি, মেরিচিপ্পাস। এখানে আমি একটা দাগ কেটে দিই। 3 নম্বর ক্যারেক্টার কি ঘোড়ার? 3 নম্বর হচ্ছে মেরিচিপ্পাস। হলো। মেরিচিপ্পাস এখন কোথায় হবে? মেরিচিপ্পাস হচ্ছে এই দেখো, এর দৈর্ঘ্যটা কি মেসোহিপ্পাসের থেকেও একটু বেশি পরিমাণে বেড়ে গিয়েছে। ঠিক আছে, মেসোহিপ্পাস হচ্ছে মায়োসিন যুগে। কোথায়? মায়োসিন যুগে। তাহলে কি হবে? মেসোহিপ্পাসের যুগটা হচ্ছে মায়োসিন যুগে মেরিচিপ্পাস হয়েছিল। ওর বৈশিষ্ট্য কি হবে? ওর বৈশিষ্ট্য হবে দেখো যে দেহর আকার অনেকটা টাট্টু ঘোড়ার মতো। টাট্টু ঘোড়া মানে তোমরা দেখবে বাচ্চারা, ছোট বাচ্চাদের বলে না যে ঘোড়ায় চড়বো ঘোড়ায় চড়বো, তখনই কাঠের এরকম ঘোড়া বানিয়ে যায়, যেটা এরকম এরকম করে দুলতে থাকে, বাচ্চারা এভাবে ধরে বসে এভাবে দোলে। ঠিক আছে, ওটাকে বলা হয় টাট্টু ঘোড়া। তো দেহের আকৃতি কেমন ছিল? টাট্টু ঘোড়ার মতো। টাট্টু ঘোড়ার মতো ছিল দেহের আকৃতি। ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে যে উচ্চতা ছিল 100 সেন্টিমিটার। এখানে উচ্চতা ছিল 30, তাহলে এর উচ্চতা ছিল হচ্ছে 100 সেন্টিমিটার, আর এখানে উচ্চতা ছিল হচ্ছে লিখি 30 সেন্টিমিটার। ওকে, তো উচ্চতা হয়ে গেল 100 সেন্টিমিটার। তাহলে দেখো 30, দেন 60, দেন 100। তাহলে তারপরে নেক্সট কি বৈশিষ্ট্য বলেছে? নেক্সট বলেছে এদের পায়ে 3টি করে আঙুল ছিল, মাঝেরটা বেশ লম্বা এবং খুরযুক্ত ছিল। ওকে, তো কি এদের পায়েও কি একদম মেসোহিপ্পাসের মতো 3টি করে আঙুল ছিল, মানে অগ্রপদেও 3টি, পশ্চাৎ পদেও 3টি, এবং কি ছিল? খুরযুক্ত ছিল। খুরযুক্ত কোনটা? তৃতীয় নম্বর, থার্ড যে আঙুলটা ছিল সেটা কি ছিল? খুরযুক্ত হয়ে গিয়েছিল। ঠিক আছে, নেক্সট দাঁতের বৈশিষ্ট্যটা দেখে নি। দাঁতের বৈশিষ্ট্য কি বলেছে? পেশক দাঁতগুলি ঘাস চিবানোর জন্য উপকৃত, দীর্ঘ ক্রাউন সমন্বিত। পুরো পেশকগুলি পেশক দাঁতের অনুরূপ ছিল। তো কি পেশক দাঁতগুলো কি ছিল? ঘাস চাবানোর জন্য উপকৃত, কারণ ঘোড়া কি হার্বিভোর, ঘাস খায়। তোমরা দেখে থাকবে মাংস তো আর খায় না, তাহলে কি ঘাস তো চেবাতে হবে, ঘাসটা অনেক শক্ত, তাই জন্য চেবানোর জন্য ওর কি খাঁজ ছিল। পেশক ও পুরো পেশক গুলো কি খাঁজ যুক্ত ছিল। ওকে, খাঁজ যুক্ত ছিল। ওকে, এই গেল আমাদের মেরিচিপ্পাস। তো কি ইকুয়াস, মেসোহিপ্পাস,
মেরিচিপ্পাস। নেক্সট হচ্ছে আমরা করব, বলো কি করব, বলে ফেলো বলে ফেলো। প্লায়োহিপ্পাস, তাই তো? কি করব? প্লায়োহিপ্পাস। প্লায়োহিপ্পাস হচ্ছে কোন যুগে দেখো? প্লায়োহিপ্পাস হচ্ছে প্লায়োসিন, প্লায়োসিন যুগে। ওকে, তো প্লায়োহিপ্পাস হচ্ছে প্লায়োসিন যুগে। ওকে, আচ্ছা যুগে লেখার দরকার, প্লায়োসিন বুঝেই যাবে তোমরা, প্লায়োসিন যুগে হয়েছিল প্লায়োহিপ্পাস। ওকে, এবার এর বৈশিষ্ট্য কি? এবার তার মানে কি অভিব্যক্তি একবার হয়ে গিয়েছিল, তার মানে আবার বেশি দেহের উচ্চতা বেড়েছে। ঠিক আছে, চলো দেখে নি। তো কি বলেছে? দেহর উচ্চতা ছিল 120 সেন্টিমিটার, 100 থেকে ডিরেক্ট 120 সেন্টিমিটার হয়ে গিয়েছে দেহের উচ্চতা। ঠিক আছে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে এদের দেখতে অনেকটা আধুনিক ঘোড়ার মতোই, কিন্তু আকৃতিতে ছোট। তাহলে কি বলতে পারি? ছোট ঘোড়ার মতো। এদের আকৃতি ছোট ঘোড়ার মতোই, কিন্তু দেখতে কি, সরি, আকৃতি ঘোড়ার মতোই, কিন্তু নর্মাল যে আমরা এখনকার ঘোড়াগুলো দেখতে পাই সেগুলোর থেকে অনেকটা ছোট ছিল। ওকে, এটা গেল তোমার আকৃতি। নেক্সট কি ছিল? নেক্সট হচ্ছে বলো যে পদের উভয় পাশেই খুর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, পদের উভয় পাশেই কি খুর, তাহলে কি অগ্রপদের উভয় পাশেই কি ছিল? খুর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, আগেরটা কি ছিল? আগেরটা ছিল মাঝের আঙুলটাই লম্বা হয়েছিল, খুর লম্বা হয়ে খুর সৃষ্টি হয়েছিল। তো এখন কি হয়েছে? উভয় অগ্রপদে কিন্তু খুর সৃষ্টি হওয়া শুরু হয়ে গিয়েছে। ওকে, এবং উভয় পাশের তৃতীয় আঙুলের খুর সৃষ্টিতে সাহায্য করে। নেক্সট হচ্ছে দাঁত আধুনিক ঘোড়ার মতোই মোলার দাঁতের সংখ্যা বৃদ্ধি পায় এবং ঘাস চিবানোর জন্য সহায়ক দন্তবিন্যাস দেখা যায়। তো কি নেক্সট কি? দাঁত যে ঘাস চেবানোর জন্য কি দাঁতে হচ্ছে খাঁজ যুক্ত থাকে, এবং কি মোলার দাঁত পাওয়া যায়, মোলার। আমরা জানি আমাদের দাঁত কত রকম থাকে, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। তো এই মোলার দাঁত, ইনসাইজার কি করে? ইনসাইজার আমাদের কোনো কিছু কাটতে দেবে, সামনের দাঁতগুলো হচ্ছে ইনসাইজার, আমি কাটলাম। ওকে, নেক্সট হচ্ছে কি ক্যানাইন থাকে, দেখবা ভ্যাম্পায়ার স্টিট বলে অনেকে, তো কি চোখালো থাকে। ঠিক আছে, কার্নিভোরাস যেসব অ্যানিমালস গুলো থাকে ওদের কিন্তু ওই ক্যানাইন দাঁতটা বড় থাকে। ঠিক আছে, ওটা কি কোনো কিছু ছেঁড়ার জন্য ছিঁড়ি আমরা ওই ক্যানাইন দাঁতের সাহায্যে, আর কোনো কিছু চেবাতে, খাদ্যবস্তু চেবাতে সাহায্য করে হচ্ছে তোমার মোলার এবং প্রিমোলার, এই দুটো দাঁত। ঠিক আছে, তো ঘোড়াকেও কি ঘাস খেতে হবে? ঘোড়াকে ঘাস খাওয়ানোর জন্য কি মোলার দাঁতের ডেভেলপমেন্ট করা জরুরি। মোলার দাঁত যদি ভেঙে যায় তাহলে তো ঘাস খেতেই পারবে না, তাহলে গেল মরে। ঠিক আছে, মোলার দাঁতের তো অবস্থা শেষ। ঠিক আছে, তো ঘাস খাওয়ার জন্য কি খাদযুক্ত দাঁত এবং নর্মাল ঘোড়ার মতোই, এবং কি মোলার দাঁতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে কি ইকুয়াস বা আধুনিক ঘোড়া। ইকুয়াস বা এটাকে বলা হয় আধুনিক ঘোড়া। আধুনিক ঘোড়া ইকুয়াস হয়েছিল প্লিস্টোসিন যুগে। তো কি ইকুয়াস হয়েছিল? প্লিস্টোসিন যুগে। ঠিক আছে, ক্লিয়ার? ইকুয়াস হচ্ছে প্লিস্টোসিন যুগে। তাহলে এর ক্যারেক্টার গুলো কি হবে দেখে নি। আধুনিক ক্যারেক্টার যেগুলো আছে ঘোড়ার মধ্যে সেই ক্যারেক্টার গুলোই হবে, তাও একবার দেখে নি চলো। তো কি ইকুয়াসে হলো আধুনিক ঘোড়া। পূর্বপুরুষ ইওহিপ্পাস থেকে ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উৎপত্তি হয়েছে। ঠিক আছে, ইওসিন, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেইজিপ্পাস, প্লাইহিপ্পাস, তারপরে ইকুয়াস, তার মানে কি পূর্বপুরুষ, মানে যে আগের যে ঘোড়াগুলো ছিল তারপরে অনেক বছরের পর বছর ধরে পরিবর্তন হয়ে 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 নতুন হচ্ছে ঘোড়া সৃষ্টি হয়েছে। এই যে দেখো নতুন ঘোড়া, সুন্দর দেখতে যে ঘোড়াটা। ওকে, নেক্সট হচ্ছে কই গেল, হ্যাঁ, তো এদের উচ্চতা হলো 150 সেন্টিমিটার। তাহলে উচ্চতা কি হবে?
50 সেন্টিমিটার। তো কি ছিল ইকুয়াস কি ছিল সরি ইওহিপাস কি ছিল, ইওহিপাস ছিল 30 সেন্টিমিটার, কত ছোট। তারপর ইওহিপাস, তারপর মেসোহিপাস ছিল 60, মেরিজিপাস ছিল 100, প্লাইওহিপাস ছিল 120, ইকুয়াস ছিল 150। তাহলে পার্থক্যটা বোঝা গেল যে ধীরে 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 কি উচ্চতা বৃদ্ধি পেয়েছে। নেক্সট কি বলেছে যে প্রত্যেক পায়ে খুর দ্বারা আবৃত একটি মাত্র শক্ত আঙুল থাকে। ঠিক আছে, দেখো আগের প্রথম যে ইকুয়াস ছিল ওর মধ্যে 4টে আঙুল ছিল, তারপর ধীরে 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 3টি আঙুল, তো কি 3টি আঙুলে কনভার্ট হয়ে যায়। কিন্তু তারপরে যে আধুনিক ঘোড়া চলে আসে, তো আধুনিক ঘোড়ায় কি হয়, একটি মাত্রই আঙুল থাকে। ওকে, একটি মাত্রই আঙুল থাকে যা খুর দ্বারা পরিপূর্ণ, খুর দ্বারা আবৃত বা পরিপূর্ণ বা আবদ্ধ, খুর দ্বারা আবৃত থাকে। ওকে, নেক্সট কি বলেছে দেখো যে যদি আঙুলগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, সরি বলেছে বাকি আঙুলগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে যায়, এদের পেশক পুরোপেশক দাঁত সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। যেহেতু একটা রয়েছে তাহলে কি বাকি দাঁত কি হবে, বাকি দাঁতগুলো কি হয়ে যাবে, সরি দাঁত না, বাকি আঙুলগুলো, বাকি আঙুল যেগুলো থাকবে, যার মানে 4টে আঙুল ছিল, তোমার 3rd নম্বর আঙুলটা, 3 নম্বর আঙুল যেটা ছিল সেটা খুর দ্বারা আবৃত হয়ে লম্বা হয়ে গিয়েছে, কিন্তু বাকি যে আঙুলগুলো থাকবে 1 2 4 এগুলো সব কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। আঙুল, এটা আঙুল বিলুপ্ত হয়ে যাবে, বিলুপ্ত। ওকে, আর দাঁত কি হবে, দাঁত হচ্ছে সম্পূর্ণ সিমেন্ট, সম্পূর্ণ সিমেন্ট দ্বারা কিন্তু আবৃত হয়ে যাবে এই দাঁতটা। বোঝা গেল? তাহলে কি মেসোহিপাস সরি ইওহিপাস, মেসোহিপাস, মেরিজিপাস, প্লাইওহিপাস এবং ইকুয়াস। ইওহিপাস হয়েছিল ইওসিন, ইও মনে রাখবে, ঠিক আছে, কি কি ইওহিপাস ইওসিন, ঠিক আছে। মেসোহিপাস কি, মেসোহিপাস হচ্ছে অলিগোসিন, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে। মেরিজিপাস হচ্ছে মায়োসিন, ম। ওকে, মেরিজিপাস মায়োসিন, ম। দেন প্লাইওহিপাস হচ্ছে প্লায়োসিন, প্লায়ো, ঠিক আছে, প্লাইওহিপাস প্লায়োসিন। দেন ইকুয়াস হচ্ছে প্লিস্টোসিন। ইকুয়াস কোন যুগে, ইকুয়াস হয়েছিল প্লিস্টোসিন যুগে, ঠিক আছে। তো ঘোড়ার বিবর্তন হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা কিন্তু 5 নম্বরের জন্য আসে। তোমাদের ঘোড়ার ছবি না আঁকলেও হবে, কিন্তু তোমাদের লিখে দিই দাঁত ও আঙুল, এই দুটো ছবি কিন্তু তোমাদের একে একে তোমাদের ডিসক্রাইব করতে হবে যে দাঁতের বৈশিষ্ট্য কেমন ছিল, দাঁতগুলো দেখতে কেমন ছিল, আঙুলগুলো দেখতে কেমন ছিল। দেখো এইখানে কিন্তু ছবিতে সব দাঁত আঙুল সব দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু এখান থেকেও খাতার মধ্যে নোট করে নিতে পারো, ঠিক আছে। তো এই গেল তোমার ঘোড়ার বিবর্তন, আশা করি ক্লিয়ার, ঠিক আছে। যদি কোনো রকম ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাও, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আমাদের কিছু জেনে রাখো, মানে এটা একটা জেনে রাখো, জেনে রাখো, জানার তো কোনো শেষ নেই, তাই তো, জানতে 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 বুড়ো হয়ে যাব, তাও জানার কোনো শেষ নেই, জেনে রাখো। তো কি বলেছে, যেসব উদ্ভিদ ও প্রাণীর জীবন্ত জীবাশ্ম দুটি পর্ব বা শ্রেণীর বৈশিষ্ট্য বহন করে, যোগসূত্র রক্ষা করে, তাকে আমরা বলি কানেকটিভ লিঙ্ক। তো কানেকটিভ লিঙ্ক কাকে বলা হয়, ধরো অ্যাম্ফিবিয়া সরি ফিশ থেকে অ্যাম্ফিবিয়া হয়েছে, মানে মাছের থেকে উভচররা এসেছে। তো মাছ থেকে কি খপাত করে পরি বললো এসে যে যাও তুমি আজকে থেকে মাছ না, তুমি আজকে থেকে হচ্ছে উভচর হয়ে যাবে, তুমি ডাঙায় চলে যাবে, এরকম ঘটনাটি কি হবে না, এরকম কোনো ঘটনা হবে না। কিন্তু কি হবে, আস্তে আস্তে ধীরে 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 অভিব্যক্তি হয়েছে। তো এমন কোন একটা জীবের বৈশিষ্ট্য থাকে যে কিছুটা তারা মাছের বৈশিষ্ট্য বহন করে, কিছুটা তারা
উভচরের বৈশিষ্ট্য বহন করে। তেমনি উভচর এবং থেকে যখন সরীসৃপ এসেছিল তখন এমন একটা জীব ছিল সেগুলো হচ্ছে উভচরের বৈশিষ্ট্য বহন করত, আবার সরীসৃপের বৈশিষ্ট্য বহন করত। এরকম একটা ইন্টারমিডিয়েট জীবকে বলা হয় কানেকটিভ লিঙ্ক। কেন? কারণ ওরা দুটো হচ্ছে শ্রেণী বা পর্বের মধ্যে হচ্ছে যোগসূত্র হচ্ছে স্থাপন করছে, এর বৈশিষ্ট্যও পাচ্ছে, এর বৈশিষ্ট্য পাচ্ছে। যেমন বলেছে দেখো, অঙ্গুরিমাল ও সন্ধিপদী হচ্ছে পেরিপেটাস। পেরিপেটাস হচ্ছে কানেকটিভ লিঙ্ক, এই যে এটা হচ্ছে পেরিপেটাস, ঠিক আছে? এটা অঙ্গুরিমাল ও সন্ধিপদী মানে অ্যানিলিডা, অঙ্গুরিমাল অ্যানিলিডা ও সন্ধিপদী মানে কি আর্থ্রোপোডা, এই দুটোর মধ্যেই বৈশিষ্ট্য। দেখো গায়ে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দেখো একদম একদম ময়েস্ট স্ট্রাকচার, একদম গুগলে বুগলে স্ট্রাকচার, ঠিক আছে, স্লাইমের মতো। কিন্তু ওর আবার দেখো পা আছে, দেখতে পাচ্ছ? আমি অন্য কালার দিয়ে দেখাই, এই দেখো এখানে কিন্তু পাও রয়েছে, ঠিক আছে? তো যেহেতু দুটাই বৈশিষ্ট্য বহন করছে তাই জন্য এদেরকে বলা হয় কানেকটিভ লিঙ্ক। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে পেরিপেটাস, মনে থাকবে পেরিপেটাস। ওকে, এরপর বলেছে কি, যে সমস্ত কানেকটিভ লিঙ্ক অধুনা বিলুপ্ত তাকে মিসিং লিঙ্ক বলা হয়। এবার কানেকটিভ লিঙ্ক তো চলে আসলো, মিসিং লিঙ্ক কি? যে সকল কানেকটিভ লিঙ্ক গুলা মানে একটা শ্রেণী বা পর্বের, দুটো শ্রেণী বা পর্বের সাথে যোগসূত্র স্থাপন করেছিল কিন্তু বর্তমানে ওরা বিলুপ্ত হয়ে গেছে, ওদেরকে আর পরিবেশে দেখা যায় না, তাদেরকে বলা হয় মিসিং লিঙ্ক। কি বলা হয়? মিসিং লিঙ্ক। এক্সাম্পল হচ্ছে আর্কিওপটেরিস। দেখো এইটা হচ্ছে একটা আর্কিওপটেরিসের ছবি। ওকে, আর্কিওপটেরিস কি ছিল? আমি সরে যাই, দেখতে পাচ্ছ তো? তো আর্কিওপটেরিস কি ছিল? সরীসৃপ এবং পক্ষীর মধ্যে মানে সরীসৃপ এবং পাখিদের মধ্যে যোগসূত্র স্থাপন করেছিল। সরীসৃপের মধ্যে দেখো ওর যে এখানে একটা লেজের মধ্যে ভার্টিব্রা থাকে, ওকে, কিন্তু পাখিদের তো ভার্টিব্রা লেজে থাকে না, ঠিক আছে? আর কি পক্ষীদের মতো এরকম বিক থাকে, ডানা থাকে, ওকে, ডানা থাকে এবং আরো ক্ল থাকে, আরো অনেক কিছু থাকে পক্ষী এবং সরীসৃপদের মতো। তো এই সমস্ত কানেকটিভ লিঙ্ক আর্কিওপটেরিস যেহেতু বিলুপ্ত হয়ে গেছে তো এদেরকে বলা হয় মিসিং লিঙ্ক। পরীক্ষার সময় কিন্তু উদাহরণ আসে যে আর্কিওপটেরিস কি বা মিসিং লিঙ্ক কাকে বলে উদাহরণ দাও, বা কানেকটিভ লিঙ্ক কাকে বলে উদাহরণ দাও। ওকে, তো চল নেক্সট কি বলেছে, নেক্সট আমাদের জানার বিষয় কি রয়েছে? নেক্সট জানার বিষয় হচ্ছে যে সব জীব সদূর ও অতীতে উৎপত্তি লাভ করে কোনো রকম জীবাশ্ম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান তাদের জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলা হয়। মানে কি বলেছে, ধরো কোনো একটা জীব মানে আমরা ধরো আগেকার দিনে উৎপত্তি হয়েছিলাম, আমাদের ইভলিউশন হয়ে 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 আমরা নতুন মানুষ আধুনিক মানুষ হয়েছি, কিন্তু কোনো একটা জীব এমনও থাকতে পারে যে সুদূর প্রাচীনে একদম পৃথিবীর শুরুতে হচ্ছে উৎপত্তি লাভ করেছিল কিন্তু আজ অব্দি ওদের কোনো রকম চেঞ্জেস আসেনি, ওরা একই রকম রয়ে গেছে, ওদের কোনো অভিব্যক্তি ঘটেনি। তো এগুলোকে বলা হয় লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে? লিভিং ফসিল বা জীবন্ত জীবাশ্ম। যেমন পেরিপেটাস, মানে এটা পেরিপেটাস হচ্ছে একটা কানেকটিভ লিঙ্ক এবং জীবন্ত জীবাশ্ম, ঠিক আছে, যার কোনো পরিবর্তন হয়নি। নেক্সট হচ্ছে প্ল্যাটিপাস। ওকে, প্ল্যাটিপাস তোমরা ফিনিয়াস এন্ড ফার্ব দেখে থাকবে, ওখানে পেরিতে প্ল্যাটিপাস ছিল, ঠিক আছে, এজেন্ট পি, ঠিক আছে? তো এজেন্ট পি কে যেভাবে দেখা হয়েছিল আদতেও আছে প্ল্যাটিপাস কিন্তু সেরকম নয়, ঠিক আছে? তো এই যে আমাদের এজেন্ট পি প্ল্যাটিপাস মহাশয় এখানে বসে আছে, মহাশয় বা মহাশয়া জলের মধ্যে সাঁতার কাটছে, তো এটা হচ্ছে ম্যামেলস, ঠিক আছে, কিন্তু ওরা ডিম পারে। ওকে, এরা হচ্ছে একটা ম্যামেলস, স্তন্যপ্রায়ী, ঠিক আছে? তো এরা হচ্ছে লিভিং ফসিল। ক্লিয়ার? তো জেনে রাখার বিষয়গুলো আমাদের জানা হয়ে গেল। নেক্সট চলো, নেক্সট কি? তুলনামূলক সারি স্থান বা কম্পারেটিভ অ্যানাটমি, ঠিক আছে? তো ফার্স্টে কি ছিল? প্রমাণ। এক নম্বর প্রমাণ ছিল জীবাশ্ম ঘটিত প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স। নেক্সট হচ্ছে আমরা কম্পারেটিভ অ্যানাটমি, মানে আমি যদি অনেকগুলো হচ্ছে প্রাণী বা উদ্ভিদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার মানে দেহে যে ভেতরের আভ্যন্তরীণ গঠনটাকে
আমরা মানে আলোচনা করি, তাহলে আমরা দেখব যে অনেকগুলো অঙ্গই কিন্তু সেম একই রকম কাজ করে। ওকে, চলো তাহলে দেখি ফার্স্টে কি বলেছে। তো ফার্স্টে বলেছে সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। আচ্ছা, আর নেক্সট রয়েছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ বা অ্যানালগাস অর্গান। এই দুটোর মধ্যে কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে কোনটা সমসংস্থ এবং কোনটা সমবৃত্তীয়। ঠিক আছে, তো আজকের পর যাতে আমার স্টুডেন্টরা কেউ না গোলায়, ঠিক আছে, আমার ভাই বোনেরা সবাই সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গ একদম ঠিক ভাবে লিখবে। ওকে, চলো, তো সমসংস্থ, ঠিক আছে, সমসংস্থ কাজের কি বলেছে অঙ্গ, যেটা হচ্ছে কি কোনো একটা জীবগোষ্ঠীর মধ্যে হয়, ঠিক আছে, যার উৎসটা সেম কিন্তু কাজ আলাদা। তাহলে সমসংস্থ অঙ্গ কি বললাম আমি, কি বললাম, উৎস সেম, উৎস সেম, তারপরে কি কাজ আলাদা। ঠিক আছে, কি বলছে ম্যাম, আমি তো বুঝতে পারছি না দিদি, কি বললে? উৎস সেম মানে কোনো অন্যান্য প্রজাতির কি করে উৎসটা সেম হতে পারে, কাজ কি করে আলাদা হবে? ওকে, তো উৎস সেম মানে হচ্ছে যে কোনো একটা মানে কি বলবো, কোনো একটা প্রাণী, ঠিক আছে, ধরো উদাহরণস্বরূপ আমি বলতে পারি তিমি। ঠিক আছে, তিমির হচ্ছে ফ্লিপার থাকে, সামনের যে পথটা বা অগ্রপথটা তাকে আমরা বলি হচ্ছে ফ্লিপার, তাকে আমরা কি বলি, ফ্লিপার। কিন্তু তেমনি কি পাখির ডানা, ঠিক আছে, পাখির ডানা, পাখির যে অগ্রপথটা হয়েছে তাকে বলা হবে কি পাখির ডানা, তাই তো। তো দেখো দুজনেরই কিন্তু অগ্রপথ, ঠিক আছে, তিমিরও অগ্রপথ আছে, পাখিরও অগ্রপথ আছে, কিন্তু তিমির ডানার অগ্রপথটা কি হয়ে গেছিল, ফ্লিপার। ওকে, আর পাখির ডানাটা কি হয়ে গেছিল, পাখির ডানা। তো কি হয়ে গেছিল, পাখির ডানা। ওকে, তো কি হবে যে উৎসটা সেম, দুটোরই কিন্তু অগ্রপথ হচ্ছে একই জায়গা থেকে উৎপন্ন, অগ্রপথ থেকে ডানা, অগ্রপথ থেকে ফ্লিপার। তো কি ফ্লিপার কি করে, তিমি মাছকে জলের মধ্যে ভালোভাবে সাঁতার কাটতে সাহায্য করে, ঠিক আছে, ডানা, আর ডানা কি করে, পাখির ডানা বাতাসে উড়তে সাহায্য করে। তো তিমির যে ফ্লিপার, সেইটা দিয়ে তো আর আকাশে নিশ্চয়ই ওড়া যাবে না, বা পাখির যে ডানাটা থাকে এই পাখির ডানাটা দিয়ে নিশ্চয়ই জলের মধ্যে সাঁতার কাটা যাবে না। তো অগ্রপথের যে পরিবর্তন হয়ে গিয়েছে, দুটাই অগ্রপথের পরিবর্তনের ফলে উৎপন্ন হয়ে গেছে, কিন্তু কাজ আলাদা করছে। এরকম যদি বলা হয় তাহলে এই দুটো অঙ্গকে বলা হবে সমসংস্থ অঙ্গ বা হোমোলোগাস অর্গান। তোমরা ইয়েতে পড়ে এসছো, কি বলে, জেনেটিক্সে পড়ে এসছো যে হোমোলোগাস ক্রোমোজোম একই রকমের দেখতে, লোকাস একই জায়গায় অবস্থিত, জিনও একই জায়গায় থাকে। তো সমসংস্থ অঙ্গটাও সেম, যে উৎস মানে ওর অরিজিনটা একই জায়গায়, অগ্রপথ, ঠিক আছে, এবং কাজ আলাদা, কেউ ডানা আকাশে উঠছে, কেউ জলে সাঁতার কাটছে, ঠিক আছে। তো এরকমই একটা উদাহরণ এখানে দিয়েছে, এটা ধরো তিমির ডানা, তিমির ফ্লিপার, তিমির তো ডানা হয় না, এটা হচ্ছে পাখির ডানা, এটা বাদুড়ের, আর এটা হচ্ছে বাঘের বা চিতার কোনো, এটা হচ্ছে মানুষের। দেখো পাঁচটা যে ছবি আছে, তো পাঁচটাই হচ্ছে কিন্তু অগ্রপথের ডিফারেন্ট রূপ, ডিফারেন্ট ভাবে চেঞ্জেস হয়েছে অন্যান্য কাজের জন্য। তো এটা হচ্ছে তোমার সমসংস্থ হচ্ছে অঙ্গ, ঠিক আছে। নেক্সট বলেছে কি পেঁয়াজের শল্কপত্র আর হচ্ছে ক্যাকটাসের পত্র কণ্টক, দুটোই কিন্তু পাতা, ঠিক আছে, অরিজিনটা কি পাতা। এখানে কি আমি সরে যাই, অরিজিন কি এখানে পাতা, ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। তো পাতা কি পেঁয়াজের
স্বল্পপত্র তৈরি হয়েছে। একদম এই যে আমরা যে পেঁয়াজটা খাই আসলে ওটা কি স্বল্পপত্র, একটা একটা করে ছাড়িয়ে 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 খাই। আর নেক্সট হচ্ছে ক্যাকটাস। ক্যাকটাসে কি হয়েছে, পুরো পাতাটাই রসালো এবং কণ্টকময় তৈরি হয়েছে, দুজনেরই সেম পাতাটা অন্য বিবর্তন হয়ে গিয়েছে। তো এগুলোকে বলা হবে সমসংস্থ অঙ্গ। ক্লিয়ার? সমসংস্থ এবং সমবৃত্তীয় অঙ্গের কিন্তু পার্থক্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার সময় আসে এবং উদাহরণও কিন্তু আসে, যে একটি উদাহরণ দিয়ে লেখো। তাহলে তুমি সমসংস্থ উদাহরণ হয় পেঁয়াজের স্বল্পপত্র বা ক্যাকটাসের পত্রকণ্টক বলতে পারো, অথবা কি অথবা বলতে পারো যে তিমির ফ্লিপার, পাখির ডানা, মানুষের অগ্রপথ, এগুলো সব। ওকে, নেক্সট হচ্ছে অপসারী বিবর্তন। অপসারী বিবর্তন কেন বলছে, যে অপসারী রশ্মি কাকে বলছে? অপসারী রশ্মি হচ্ছে কোনো অনেকগুলো রশ্মি যখন একটা বিন্দু থেকে যখন অনেকগুলো রশ্মি একদিকে ছড়িয়ে পড়ে, তো এগুলোকে বলা অপসৃত রশ্মি। তাই তো একটা বিন্দু থেকে অনেকগুলো রশ্মি ছড়িয়ে গেছে, আমরা ফিজিক্যাল সায়েন্সে তো তাই পড়েছিলাম। এটাকে কি বলা হয়? অপসৃত রশ্মি। তাই তো সেরকমই অপসারী বিবর্তন কি হয়, একটাই অঙ্গ সেম অরিজিন থেকে ডিফারেন্ট কাজে হচ্ছে অন্যান্য অঙ্গগুলো ছড়িয়ে যায়, তাই জন্য এগুলোকে বলা হচ্ছে অপসারী বিবর্তন। কেন হচ্ছে, একই পূর্বপুরুষের অন্তর্গত জীবেরা ভিন্ন পরিবেশে বাস করার জন্য বিভিন্ন প্রকারের প্রজাতি ও জীবের উৎপত্তি ঘটে। ওকে, ধরো একই রকমের কিছু প্রজাতি রয়েছে, একই রকমের বাঘ বা আলো কোনো প্রজাতি রয়েছে, ঠিক আছে? তো কি ওরা ধরো কোনো খাবারের সন্ধান হোক বা মেটিং পারপাসে হোক বা যে কোনো পারপাসে হোক, এক স্থান থেকে অন্য স্থানে অনেক বছর আগে হচ্ছে পরিযান করেছিল, ঠিক আছে? তারপরে সেখানে থাকতে 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 সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে ডেভেলপ করেছিল, তার ফলে তাদের অঙ্গের মধ্যে এইসব পার্থক্যের সৃষ্টি হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এই বিবর্তনটা হচ্ছে অপসারী বিবর্তন, ঠিক আছে? তাহলে সমসংস্থ অঙ্গ কি, সেম উৎস কিন্তু কাজ আলাদা, সেটা হচ্ছে সমসংস্থ। এর কি অপসারী বিবর্তন হয়, একই পূর্বপুরুষ থেকে উৎপত্তি লাভ করে এরা এবং পরবর্তীতে কাজের মাধ্যমে এদের ডিফারেন্সিয়েশন ঘটে। ক্লিয়ার? নেক্সট আমরা পড়বো হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। সমবৃত্তীয়, বৃত্ত মানে কাজ বা পেশা, তো এখানে বলতে পারি আলাদা অরিজিন, আলাদা উৎস, কাজ সেম। ওকে, সমবৃত্তীয় মানে কাজ, বৃত্ত মানে কাজ, সম মানে এক বা সমান, অ্যানালোগাস অর্গান, যেসব মানে প্রজাতির বা জীবের অঙ্গ হচ্ছে উৎসটা আলাদা হচ্ছে কিন্তু কাজ একই করছে, তাকেই বলা হবে কি সমবৃত্তীয় অঙ্গ। যেমন বাদুড়ের ডানা বলতে পারো বা পাখির ডানা বলতে পারো বা পতঙ্গের ডানা। উদাহরণ ফার্স্ট আমি দিলাম হচ্ছে পাখির ডানা আর কি পতঙ্গের ডানা। ওকে, হচ্ছে পাখির ডানা এবং পতঙ্গের ডানা। তো কি হয়, দুটোই ডানা কি করে, দুটোই কিন্তু উঠতে সাহায্য করে। পাখির ডানাও পাখিকে উঠতে সাহায্য করে এবং পতঙ্গের ডানাও পতঙ্গকে কিন্তু উঠতে সাহায্য করে। কি হয়, পাখির যে অগ্রপথ সেটা আমরা একটু আগে জেনেছি, সেটা ডানায় কনভার্ট হয়ে যায়, এবং কি পতঙ্গের ক্ষেত্রে কিন্তু তাদের অগ্রপথ কিন্তু ডানায় কনভার্ট হয় না, তাদের পেছনের থেকে ব্যাক সাইড থেকে কিন্তু ডানার উদ্ভব ঘটে, ঠিক আছে? তো পাখির ডানা পতঙ্গের ডানার কিন্তু উৎস হচ্ছে আলাদা হচ্ছে, কিন্তু কাজ কি করছে, দুজনেই কিন্তু কাজ করছে আকাশে উড়তে। ওকে, আকাশে উড়তে সাহায্য করছে। নেক্সট আরেকটা বলতে পারি মটর ও আঙুর লতার আকর্ষ। নেক্সট কি বলতে পারি, মটর ও আঙুর লতার আকর্ষ। মটর ও আঙুর লতার আকর্ষ কি হয়,
এটা কি আকর্ষের কাজ কি? আকর্ষের কাজ কি? দেখবে তোমরা তোমাদের বাড়িতে যদি অপরাজিতা বা মটর গাছ থেকে থাকে বা যে কোনো এরকম লতানো গাছ থেকে থাকে, দেখবে আকর্ষ বেরোয়, ঠিক আছে? সেই আকর্ষক গুলো কি করে, অন্য কিছুকে, অন্য কোনো গাছকে বা অন্য কোনো মানে কোনো পাটকাঠি বা কাঠকে সাপোর্ট করে ওদের মধ্যে পেঁচিয়ে 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 গাছটা উপরের দিকে উঠতে পারে থাকে। কেন? কারণ ওটা লতানো গাছ, ওকে যদি এমনি ছেড়ে দাও তাহলে মাটিতে হচ্ছে ওরা হয়ে যাবে, ওরা আর উপরে উঠতে পারবে না, তাই জন্য আকর্ষ লাগে। তো কি হয় মটরের ক্ষেত্রে, কি হয় পত্র আকর্ষ, পাতা থেকে আকর্ষ বেরোয়, আর আঙুল লতায় হচ্ছে কাণ্ড আকর্ষ, মানে কাণ্ড থেকে আকর্ষ বেরোয়। দুজনের ক্ষেত্রে আকর্ষ বেরোচ্ছে, দুজনের ক্ষেত্রেই ওরা একে অপরকে অন্য আরেকজনকে জড়িয়ে হচ্ছে উপরে উঠতে যাচ্ছে, কিন্তু মটরের ক্ষেত্রে পাতা থেকে আকর্ষ বেরোচ্ছে, আঙুল লতা থেকে কাণ্ড থেকে আকর্ষণ বেরোচ্ছে। তাহলে দেখো মটরের অরিজিনটা কি? মটরের অরিজিনটা হচ্ছে পাতা, এবং আঙুল লতার অরিজিনটা কি? আঙুল লতার অরিজিনটা হচ্ছে কাণ্ড। ওকে, ক্লিয়ার? তাহলে মটরের পত্র এবং আঙুল লতার কাণ্ড, এই যে দু রকমেরই কিন্তু কাজ কিন্তু একই, কিন্তু উৎসটা কিন্তু আলাদা হচ্ছে, তাই জন্য এদেরকে বলা হয় সমবৃত্তীয় অঙ্গ। ক্লিয়ার? সমবৃত্তীয় অঙ্গের এবার কি অভিসারী বিবর্তন। তো আমরা দেখেছি যে সমসংস্থ অঙ্গ, সমসংস্থ অঙ্গ কি অপসারী অভিব্যক্তির ফলে ঘটে, কারণ কি একটা বিন্দু থেকে ছড়িয়ে যায়। অভিসারী বিবর্তন কি? অভিসারী যখন ফিজিক্সে ভাবো যে অভিসারী কি বলে, যখন অনেকগুলো রশ্মি একসাথে এসে একই বিন্দুতে হচ্ছে পড়ে যায়, তখন একে বলা হয় অভিসারী বিবর্তন। যখন অনেকগুলো রশ্মি আসলো এবং একসাথে একই বিন্দুতে মিলিত হয়ে গেল, এটাকে বলে অভিসারী রশ্মি, ঠিক আছে? তো এরকমই সেম জিনিসটা সমবৃত্তীয় অঙ্গের ক্ষেত্রে হয়। কি হয়, অনেকগুলো হচ্ছে অঙ্গ থাকে, কারোর পাতা থেকে আকর্ষ, কারো কাণ্ড থেকে আকর্ষ, কারো অগ্রমুকুল থেকে আকর্ষ, সবকিছু মিলে এসে একটা বিন্দুতে মিলিত হচ্ছে। কাজ কি? আকর্ষ। কেন কি? ওকে উপরের দিকে উঠতে হবে, অন্য কিছুকে সাপোর্ট করে ওরা উপরের দিকে উঠবে, তো কাজটা এসে মিলে গেল। তো এটাই হচ্ছে অভিসারী বিবর্তন, ঠিক আছে? কি হয়, ভিন্ন ভিন্ন প্রজাতির ভিন্ন ভিন্ন পূর্বপুরুষেরা একই পরিবেশে বসবাস করার জন্য এরকম তাদের বিবর্তন ঘটে। ধরো অনেক প্রজাতিগুলো আছে, মানে আলাদা আলাদা প্রজাতি, অনেক প্রজাতির ভ্যারাইটি একই স্থানে একই পরিবেশে বসবাস করছে, ঠিক আছে? তো সেই পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য ওদের সবার মধ্যে একই রকমেরই বিবর্তন হয়ে গিয়েছে, তো একই রকমেরই আকর্ষের বিবর্তন হয়ে গিয়েছে, তো একে বলা হয় অভিসারী বিবর্তন। মনে থাকবে, সমসংস্থ অঙ্গ উৎস সেম, কাজ আলাদা, সমবৃত্তীয় অঙ্গ উৎস আলাদা, কাজ সেম। অভিসারী বিবর্তন হচ্ছে সমবৃত্তীয় অঙ্গের ফলে, আর অবসারী বিবর্তন হচ্ছে সমসংস্থের অঙ্গের ফলে। ক্লিয়ার? বোঝা গেল? এখান থেকে কিন্তু খুব খুব প্রশ্ন আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে? ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান। নিষ্ক্রিয় অঙ্গ বা তোমরা কনসেপ্ট তোমরা জানোই, কোনো একটা অঙ্গ আগে হচ্ছে আমাদের ছিল, ঠিক আছে, বা অন্য কোনো প্রজাতি অন্য কোনো জীবের মধ্যে ওই অঙ্গটা সক্রিয়, কিন্তু আমাদের মধ্যে এখন ওই অঙ্গের সক্রিয়তাটা হ্রাস পেয়ে গিয়েছে, ওটা আমাদের এখন আর কাজে লাগে না। তো এরকম অঙ্গকে বলা হয় নিষ্ক্রিয় অঙ্গ, যার কোনো আমাদের শরীরে কাজ নেই। যেমন কি কক্সিস, অ্যাপেন্ডিক্স, ঠিক আছে? আমরা সবাই বলে না অ্যাপেন্ডিক্স হয়েছে, অ্যাপেন্ডিক্স হয়েছে, আরে অ্যাপেন্ডিক্স কোথা থেকে হবে? অ্যাপেন্ডিক্স তো আমাদের শরীরেই আছে, অ্যাপেন্ডিক্স কেন হবে আবার, তাই না? সবাইকে তুমি দেখবে কারো যদি পেটে ব্যথা হয়, ডক্টর বলবে, ডক্টর না মানে বাড়িতে এসে বলবে যে আমার অ্যাপেন্ডিক্স হয়েছে। অ্যাপেন্ডিক্স কোথা থেকে হবে ভাই? অ্যাপেন্ডিক্স তো আমাদের পেটের ভিতরে কোলনের ওখানে অলরেডি রয়েছে, তাই তো? তাহলে অ্যাপেন্ডিক্স আর কোথা থেকে হবে? এটা অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? তো অ্যাপেন্ডিক্স নয়। ওকে, চলো, তো নিষ্ক্রিয় অঙ্গে কি বলতে পারি? কোন অঙ্গের, যে কোনো অঙ্গের যদি সক্রিয়তা হ্রাস পায়, ঠিক আছে, তাহলে সেটাকে বলবো নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে? ওই অঙ্গটা হয়তো অন্য কোনো জীবে সক্রিয়,
যেমন কক্সিস, ওকে, লেজ, এই দেখো এখানে একটা লেজের ছবি আছে, ঠিক আছে, লেজ আমাদের ক্ষেত্রে কি, লেজ, লেজ হচ্ছে আমাদের নেই, মানুষের কি লেজ আছে, নেই, তো এই লেজটা মানুষের ক্ষেত্রে কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ হিসাবে কাজ করে। কিন্তু দেখো তোমার রাবিচ, বাঘ, তারপরে আর কি বলতে বলতে পারো তেমন টিকটিকি, গিরগিটি, এদের কিন্তু সবার লেজ রয়েছে। তাহলে এই লেজটা কিন্তু তাদের জীবনে, তাদের অঙ্গে, তাদের শরীরে কিন্তু ভীষণ 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 সক্রিয়, ওকে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটার সক্রিয়তা নেই, তাই আমাদের ক্ষেত্রে লেজটা হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি কান নাড়ানোর পেশি, ঠিক আছে। তুমি কি কান নাড়াতে পারবে চেষ্টা করলে? আমি তো পারবো না, অনেকে দেখি এরম এরম করে নড়ায়, কিন্তু তাদের ক্ষেত্রে হয়তো আলাদা কোনো ইয়ে আছে, কিন্তু আমি তো নড়াতে পারবো না, আমাকে তো এইভাবে এভাবে নড়াতে হবে। তো এই কান নাড়ানোর পেশিটা কিন্তু আমাদের মানুষের জন্য কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু দেখবে হাতিকে, দেখবে হাতিকে কিন্তু কি সুন্দর এরম এরম করে কানগুলোকে নাড়িয়ে যাচ্ছে, তার মানে ওই যে পেশিটা, ওই কিন্তু হাতিতে কিন্তু সক্রিয় অঙ্গ হিসেবেই কাজ করে, নিষ্ক্রিয় অঙ্গ হিসেবে নয়, ঠিক আছে। নেক্সট কি বলেছে, নিকটেটিং পর্দা। নিকটেটিং পর্দা হচ্ছে আমাদের চোখে একদম সাদা এই জায়গাটায় দেখতে পাবে যে ওখানে কিন্তু নিকটেটিং পর্দা রয়েছে, সেটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গ, ঠিক আছে। তুমি যদি ব্যাঙের ক্ষেত্রে লক্ষ্য করো, অনেক একটা ব্যাঙ দেখবে যে অনেকক্ষণ থেকে লক্ষ্য করার পর দেখবে যে হঠাৎ করে ব্যাঙের চোখটা এরকম সাদা হয়ে গেল পুরোটা, ভেবে আরে ভূত হয়ে গেল নাকি ব্যাঙটা। হ্যাঁ, এবার তো আমি তো 1920 বা যে কোনো হরর ফিল্মে দেখেছিলাম চোখগুলো এরকম সাদা সাদা হয়ে যায়, ব্যাঙের চোখও সাদা হয়ে গেল, তাহলে নির্ঘাত ব্যাঙ হচ্ছে ভূত হয়ে গিয়েছে, ঠিক আছে। এরকম কিছু হয় না। তো ব্যাঙের চোখে কি থাকে, নিকটেটিন পর্দা, ওটা ওখানে সক্রিয় হিসাবে থাকে। তো হঠাৎ করে কি হয়, ওই নিকটেটিন পর্দা দিয়ে ব্যাঙের চোখটা এভাবে ঢেকে যায়, তো এইভাবেই ব্যাঙের চোখটাকে সাদা মনে হয়, যেটা আমরা আর পারি না, ঠিক আছে। আমাদের জন্য নিকটেটিন পর্দাটা নিষ্ক্রিয়। নেক্সট হচ্ছে ছুচালো ক্যানাইন। দেখো আমাদের শরীরে কিন্তু ক্যানাইন দাঁতগুলো ছুচালো নয়, কিন্তু কার্নিভোরাসের ক্ষেত্রে দেখবে যে বাঘ, সিংহ, তারপরে আরো যেগুলো আছে শিয়াল, কুকুরের ক্ষেত্রেও দেখতে পারো, বিড়ালের ক্ষেত্রে দেখবে এই ক্যানাইন দাঁতটা অনেকটা ছুচালো হয়, এই যে এরকম হয়, ওকে, এই যে এরকম দেখতে হয়। তো এই ছুচালো দাঁতগুলোকে বলা হয় ক্যানাইন দাঁত। তো এইটা আমাদের ক্ষেত্রে নাই, আমাদের ক্ষেত্রে কিন্তু অনেক হচ্ছে কম ছুচালো হয়ে যায়, ঠিক আছে, কারণ আমরা ওরকম মাংস ছিঁড়ে ছিঁড়ে খাই না, আমরা প্রপারলি কুক করে, বয়েল করে, এই মশলা দিয়ে, তেল দিয়ে একদম একদম রসা কষা হিসেবে খাবার খাই, ঠিক আছে। এটা আমাদের আর দরকার নেই, তুই পরিবেশ বলেছে ভাই তোদের দরকার নেই, আমি তাহলে এটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছি, তাহলে আমার যাদের দরকার আমি তাদের কাছে সক্রিয় দেবো, আমি তোদের দরকার নাই, তোরা ইউজ করিস না, তাহলে আমরা কেন তোকে দিব, ঠিক আছে। তো এটা আমাদের ইয়ে হয়ে গেছে, ভেস্টিজিয়াল অর্গান। নেক্সট তো বললাম অ্যাপেন্ডিক্স, যেটা আমাদের শরীরে আছে, যেটা কোলনের ওখানে আছে অ্যাপেন্ডিক্সটা, সেটা আমাদের শরীরে নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট পেটের খণ্ডিত পেশি, এটাও নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট হচ্ছে কক্সিস। কক্সিস হচ্ছে লেজ, ওকে। আমাদের কি সার্ভাইকাল ভার্টিব্রা গুলো যদি বলি, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিজিয়ান, তো ওটাকে কক্সিস বলা হয়, ঠিক আছে। পাঁচটা হাড্ডি এরকম ফিউজ হয়ে গিয়ে একটা কক্সিস হয়ে গেছে। তো ওটাই আগেকার দিনে কি ছিল, লেজ ছিল, ওকে, ওখান দিয়েই কক্সিস গুলো বোনস বরাবর বরাবর লেজে কনভার্ট হয়ে গিয়েছে, ওকে। তো ওটাই কক্সিস হচ্ছে, আমাদের লেজ নেই, কক্সিসও নেই, ওকে। আরেকটা এখানেই বলেছিলাম আগেই, লেজ, মানুষের ক্ষেত্রে লেজ তো দেখা যায় না। অনেকে বলে কি, যারা অনেক দুষ্টু হয়, একদম ছেলে বাচ্চাগুলো মেনলি কি হয়, তাদেরকে বলে তুই তো লেজ কাটা বাদর, ওকে। তো কি লেজ কাটা বাদর, ওকে, লেজ নেই কিন্তু তুই বাদরের মতো, বাদরের বৈশিষ্ট্যটা ইয়ে করেছিস, ঠিক আছে। তো লেজ হচ্ছে আমাদের নিষ্ক্রিয় অঙ্গ। তাই নিষ্ক্রিয় অঙ্গের হচ্ছে কনসেপ্ট বোঝা গেল, আশা করি একদম ক্লিয়ার, ওকে। তো এটা গেল আমাদের 2 নম্বর হচ্ছে ইয়ে। তারপরে হচ্ছে 3 নম্বর বলেছে মেরুদণ্ডী প্রাণীদের মাছ, উভচর, সরীসৃপ, পাখি, স্তন্যপায়ী, হৃৎপিণ্ডের গঠন, ওকে। তো মেরুদণ্ডী প্রাণী তো কি, আমরা ক্লাস 9-এ কি পড়েছিলাম ভাবো, যে প্রথমে হচ্ছে নন কর্ডেজ গুলো পড়েছিলাম, অমেরুদণ্ডী ছিল, সেখানে পরিফেরা, নিডারিয়া, টিনোফোরা এগুলো এসেছে। তারপর প্রথম কর্ডেটা এসেছে, সেখানে কি ছিল, ইউরোকর্ডেটা, সেফালোকর্ডেটা, ভার্টিব্রাটা, ভার্টিব্রাটার মধ্যে ন্যাথোস্টোমাটা, আগনাথা, এইসব করে করে
মেরুদণ্ডী প্রাণীর উৎপত্তি হয়েছে। তো ফার্স্ট যে মেরুদণ্ডী প্রাণীটার হচ্ছে হৃৎপিণ্ডের প্রকাশ আমরা ভালোভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে ফিশ। আমরা খাই, আমরা সবাই বাঙালি, বাঙালিরা তো ফিশ খাবেই, মাছ খাবেই। তাহলে মাছের কিরকম হার্ট আমরা দেখতে পাই, সেটা আমরা মাছের যে কিরকম মানে কি বলবো, মাছের যে খাবার আমরা মাছ খাই, তো হার্টটা কি এরকম হয়, তো সেটা তো আমাকে বলতে হবে, সেটা তো আমাকে জানতে হবে, নাহলে কি করে হবে? মাছ খাচ্ছি, এদিকে মাছের গঠন জানি না, এটা কেমন ব্যাপার? হ্যাঁ, তো কি মাছের ক্ষেত্রে সবচেয়ে একদম সিম্পল পাওয়া যায়। চলো আমরা লিখি, লিখে লিখে করি, তাহলে আমাদের বেশি ভালো মনে থাকবে। মাছের ক্ষেত্রে ও এখানে তো রয়েছে। তো কি মাছের ক্ষেত্রে কি ফার্স্ট হচ্ছে আমাদের মাছ। মাছের ক্ষেত্রে একদম কি সিম্পল পাওয়া যায়, একদম সরল হার্টের গঠন। ওকে, একদম সিম্পল। কি থাকে? একটা অলিন্দ থাকে, একটা নিলয় থাকে। এই যে একটা মাছের হার্ট, এখানে কি একটাই অলিন্দ, রক্ত অলিন্দ থেকে নিলয়ের দিকে যায় এবং তারপরে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তো মাছের ক্ষেত্রে কি বলবো? একদম সিম্পল, একটা একটা হচ্ছে অলিন্দ ও নিলয়, একটা অলিন্দ ও আরেকটা নিলয় থাকে। দেখো এখানে কি হচ্ছে মাছের ক্ষেত্রে, যে একই দিকে দেখো নিলয় এবং অলিন্দ হচ্ছে, কোনো মাঝখানে কোনো পর্দা টর্দা দেওয়া নেই, যার ফলে কি হচ্ছে অক্সিজেনেটেড এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত বা রক্ত, মানে কি দূষিত এবং বিশুদ্ধ রক্ত একসাথে মিক্স আপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে মাছের হৃৎপিণ্ড দিয়ে কিন্তু দূষিত এবং বিশুদ্ধ রক্ত একসাথে প্রবাহিত হয়। তার মানে কি মেইনলি কি হয়? দূষিত ও বিশুদ্ধ বিশুদ্ধ রক্ত, বিশুদ্ধ রক্ত এক সাথে প্রবাহিত হয়। ওকে, দূষিত ও বিশুদ্ধ রক্ত হচ্ছে একসাথে প্রবাহিত হয়। ওকে, তার মানে কি মেইনলি যখন আমি তোমার জলের মধ্যে একটু নোংরা ফেলে দিচ্ছি, তার মানে কি জলটা তো দূষিত হয়ে গেল, তার মানে বেশিরভাগ কম অক্সিজেনের যুক্ত ব্লাড হয়, তার মানে কি লেস অক্সিজেন বা কম অক্সিজেন যুক্ত ব্লাড কিন্তু প্রবাহিত হয়। ওকে, এটা গেল মাছ। মাছের কি একদম সিম্পল। নেক্সট কি আসবে মাছের পর? উভচর, তাই তো? কি আসছে? আমি যদি এভলিউশনটা দেখি, এভলিউশনে দেখলে সবার প্রথমে এসছে মাছ, মাছ থেকে এসছে কি উভচর, উভচর থেকে এসছে হচ্ছে সরীসৃপ, সরীসৃপ, সরীসৃপ থেকে দুটো এরকম ভাগ হয়ে গিয়েছে, একটা গিয়েছে পক্ষী, একটা হয়েছে স্তন্যপায়ী। অনেকে ভাবে সরীসৃপ থেকে পক্ষী এসেছে, পক্ষীর থেকে স্তন্যপায়ী এসেছে, এমনটা কিন্তু নয়। ওকে, মাছ, উভচর, দেন সরীসৃপ, সরীসৃপ থেকে দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে, একটা ভাগে হয়েছে পক্ষী, একটা ভাগে স্তন্যপায়ী। সরীসৃপ আর সরীসৃপ থেকে যে পক্ষী এসেছে তার প্রমাণ হচ্ছে আর্কিওপটেরিস, আমি আজকে ক্লাসেই বলেছি ওটা আছে কানেকটিভ লিঙ্ক। আর সরীসৃপ থেকে যে স্তন্যপায়ী এসেছে তার উদাহরণ হচ্ছে প্লাটিপাস। ওকে, আজকের ক্লাসেই কিন্তু বলেছি। তাই এই দুটো অ্যানিমালসকে যদি আমি দেখি, তাহলে বোঝা যায় যে সরীসৃপ থেকেই কিন্তু পক্ষী আর স্তন্যপায়ী এসেছে। ঠিক আছে, তো মাছ আমাদের হয়ে গেল। নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা করব হচ্ছে উভচর। উভচর, উভচরে কি হয়? উভচরে মাছের থেকে একটু কমপ্লেক্স স্ট্রাকচার গঠিত হয়। ঠিক আছে, তার মানে কি এদের মধ্যে থাকে দুটো অলিন্দ আর একটা নিলয়, তাহলে কি দুটো অলিন্দ ও একটা নিলয় থাকে। ঠিক আছে, অলিন্দ গুলো কি আন্ত অলিন্দ পর্দা দ্বারা ভাগ থাকে। আন্ত অলিন্দ মানে অলিন্দ দুটোর মাঝখানে আন্ত অলিন্দ পর্দা দ্বারা বিভক্ত, পর্দা দিয়ে বিভক্ত। ওকে, তো কি আন্ত অলিন্দ পর্দা দিয়ে কিন্তু
বিভক্ত। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা কি গেল? বলে ফেলো চটপট। ঠিক আছে, তো কি উভচর আমরা হয়ে গেল। চলো দেখে নি, এই যে একটা অলিন্দ রয়েছে উভচরের, এই যে একটা অলিন্দ রয়েছে, ঠিক আছে, আর এই যে একটা নিলয়, এখান থেকে রক্ত আসে আর রক্ত বেরিয়ে যায়। তো কি একটু ওদের মধ্যে যেহেতু দুটো অলিন্দ সৃষ্টি হয়েছে, তাই দূষিত ও বিশুদ্ধ রক্তের প্রবাহটা একটু কম হবে, একটু সেপারেট হওয়া শুরু করবে। ঠিক আছে, একটু সেপারেট হওয়া শুরু করবে, একবারেই মিশে যাবে না। তাই মাছের থেকে হচ্ছে একটু বেশি পরিমাণে অক্সিজেনেটেড ব্লাড কিন্তু এখানে হচ্ছে প্রবাহিত হয়। নেক্সট কি আসবে? নেক্সট বলে ফেলো। নেক্সট হচ্ছে আমাদের সরীসৃপ, মানে টিকটিকি, গিরগিটি, আর কি বলে আছে, সরীসৃপ, কুমির। ওকে, সরীসৃপ। সরীসৃপের কটা থাকে? সরীসৃপেরও সেম এক দুটো অলিন্দ, দুটি অলিন্দ থাকে, আর একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় থাকে। কিভাবে? একটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয়। ওকে, দুটি অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় থাকে। এটা হচ্ছে দেখো সরীসৃপে সেম ভাবে, এটা অলিন্দ, এটা একটা অলিন্দ, এই যে একটা নিলয়, কিন্তু এর মধ্যে আন্তঃনিলয় পর্দাটা, অন্য কালি দিয়ে দেখাই, এই যে আন্তঃনিলয় পর্দাটা কিন্তু গঠন হওয়া শুরু হয়েছে, কিন্তু এখনো অবধি কিন্তু কমপ্লিটলি ভাবে নিলয়ের সেপারেশন ঘটেনি। কোথায়? সরীসৃপদের হার্টের মধ্যে। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু কিন্তু একটা এক্সেপশন এখানে দেখা যায়, কি? কুমির। কুমির, কুমিরের ক্ষেত্রে কিন্তু একদম দুটো অলিন্দ, দুটো নিলয় দেখা যায়। দুটি অলিন্দ ও দুটি নিলয় দেখা যায়। কুমিরের ক্ষেত্রে হচ্ছে দুটি অলিন্দ ও দুটি নিলয় কিন্তু দেখা যায়। কেন? কুমির তো সরীসৃপ, তাহলে ম্যাম তা দুটো অলিন্দ দুটি নিলয় কেন দেখা যায়? কুমির হচ্ছে একটা এক্সেপশন। ঠিক আছে, কুমিরের ক্ষেত্রে কি হয়, আন্তঃনিলয় পর্দাটা একদম কমপ্লিটলি হচ্ছে পুরোটা কভার করে যায়, একদম এখানে দেখো ছবিতে এখানে আছে, তো আন্তঃনিলয় পর্দাটা একদম এখান থেকে এখানে একদম ডিভাইড করে যায়, দুটো সেপারেট নিলয় চেম্বার কিন্তু গঠন করে। ঠিক আছে, এই জন্য কুমির কিন্তু একটা এক্সেপশন, এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, স্টার মার্কস দিয়ে রাখো। নেক্সট হচ্ছে কি? পক্ষী এবং স্তন্যপায়ী। পক্ষী এবং স্তন্যপায়ী দুজনেরই সেম, পক্ষী ও স্তন্যপায়ী, পক্ষী ও স্তন্যপায়ী, এদের ক্ষেত্রে কি হয়? সেম কুমিরের মতো দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে, দুটি অলিন্দ ও দুটি নিলয় থাকে। ঠিক আছে, তো কি হয়? নিলয় দুটি কি? আন্তঃনিলয় পর্দা, আন্তঃনিলয় পর্দা, পর্দা দিয়ে বিভক্ত। দুটি অলিন্দ ও দুটি নিলয় হচ্ছে আন্তঃনিলয় পর্দা দিয়ে কিন্তু বিভক্ত থাকে। চলো দেখে নি, এই যে দেখো এখানে একটা পক্ষী আর স্তন্যপায়ী, এই যে এখানে আছে, এটা কিন্তু আন্তঃনিলয় পর্দা দ্বারা কিন্তু দুটো নিলয় বিভক্ত। ঠিক আছে, এখানে কি হয়? এখানে এইটা দেখো ডান নিলয়। ওকে, আমি বলেছিলাম আগেও যে এটা হচ্ছে ডান, ফুসফুস পড়ানোর সময়, ফুসফুস, সরি এটা ক্লাস 9-এ, আর এটা হচ্ছে বাম। যখন আমরা সেলফি তুলি, সেলফিটা তারপরে দেখি, সেলফিটা ঘুরে যায়, তখন কি হয়? বাম দিকটা ডান দিক, ডান দিকটা বাম দিক হয়ে যায়। তো সেম ভাবে হার্টের ক্ষেত্রে আমার যেটা ডান দিক থাকবে সেটা হবে বাম দিক, এবং এই যে বাম দিকটা সেটা হয়ে যাবে ডান দিক। ঠিক আছে, তো এই ডান দিক থেকে কম অক্সিজেন জনিত বা ইয়ে বেরোয়,
ডান দিক থেকে কি হয়, ডান দিক থেকে হয় হচ্ছে CO2 যুক্ত বা কি বলবো অবিশুদ্ধ রক্ত যায়, এবং বাম দিক থেকে কি হয় O2 যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত যায়। ঠিক আছে, ক্লিয়ার? এখানে কিন্তু কখনোই বিশুদ্ধ ও অবিশুদ্ধ রক্তের মিশ্রণ হয় না, কখনোই এই দুটা মিশবে না। CO2 এবং অক্সিজেনেটেড ব্লাড কখনোই একসাথে মিশবে না। ক্লিয়ার? বোঝা গেল? মাছের ক্ষেত্রে কি হয়, মাছের ক্ষেত্রে একটা নিলয় একটা অলিন্দ থাকে, উভচরের ক্ষেত্রে দুটো অলিন্দ একটা নিলয় থাকে, সরীসৃপদের ক্ষেত্রে দুটো অলিন্দ একটা অসম্পূর্ণভাবে বিভক্ত নিলয় থাকে, এবং সরীসৃপ এবং পক্ষীদের মধ্যে দুটো অলিন্দ দুটো নিলয় থাকে। ক্লিয়ার? একদম ক্লিয়ার? নো ডাউট? কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করো, নাহলে আমি কি করে বুঝবো? ঠিক আছে, তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো। ঠিক আছে, এটা গেল। এবার আমাদের লাস্ট এভিডেন্স, ঠিক আছে, 3 নম্বর। ফার্স্টে আমরা জীবাশ্ম গঠিত পড়লাম, তারপর কম্পারেটিভ অ্যানাটমি স্টাডি করলাম, যেখানে হোমোলোগাস অর্গান, অ্যানালোগাস অর্গান, ভেস্টিজিয়াল অর্গান, বিভিন্ন হার্টের গঠন পড়লাম। লাস্ট হচ্ছে আমাদের তুলনামূলক ভ্রূণতত্ত্ব বা কম্পারেটিভ এমব্রায়োলজি। ভ্রূণ, ভ্রূণ কি? যখন একটা ডিম্বাণু বা আর শুক্রাণুর মিলন হবে, তারপর জাইগোট গঠন হবে, তাই তো? কি হবে এখানে? কি একটা ডিম্বাণু রয়েছে, ঠিক আছে, এন, তারপরে কি এখানে একটা শুক্রাণু রয়েছে, তাই তো? এটা কি এন, এদের মিলনের ফলে কি হবে? একটা জাইগোট হবে, সেটা হবে 2n। তারপর জাইগোটটা ধীরে ধীরে মরুলা, ব্লাস্টুলা এরকম হয়ে 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 কি একটা ভ্রূণ গঠন করবে, এই যে এরকম এরকম দেখতে। ওকে, এটা হচ্ছে ভ্রূণ। ঠিক আছে, এটা কি? এগ, এটা স্পার্ম, এটা জাইগট। ঠিক আছে, গঠন করবে। এই যে ভ্রূণ গঠন হয় কোথায়? এটা মাতৃ গর্ভে বা এমব্রায়োতে বা এগের মধ্যেও হতে পারে, যে কোনো এগ শেলে বা মাতৃগর্ভে। ঠিক আছে, যারা ভিভিপ্যারাস হয় তাদের মাতৃগর্ভে, যারা ওভিপ্যারাস হয় তারা হচ্ছে ডিমে। ঠিক আছে, এটা হচ্ছে ভ্রূণ। এবার এই যে ভ্রূণ তত্ত্ব, এই ভ্রূণ তত্ত্ব যদি আমি আলোচনা করি, তাহলেই বোঝা যাবে যে হ্যাঁ, ইভলিউশনটা আদতে একই প্রাণী থেকে হয়ে 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 এসেছে। ঠিক আছে, এখানে কি বলেছে? নিষুপ্ত ডিম্বাণু থেকে পরিস্ফুরণের মাধ্যমে প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে ভ্রূণতত্ত্ব বলে। যেটাই বললাম যে কোনো একটা ডিম্বাণু স্পার্ম দ্বারা নিষিক্ত হলো, তারপর ওর পরিস্ফুরণ হলো, জাইগট গঠিত হলো, এই প্রসেসটাকে যদি আমি স্টাডি করি, তাহলে একে বলা হবে ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি। ঠিক আছে, ফার্স্ট বলেছিল কিন্তু ভন বিয়ার, ফার্স্ট যে ভ্রূণতত্ত্ব দিয়ে আলোচনা করেছিল সে হচ্ছে ভন বিয়ার। তারপরে ভন বিয়ারের কাজ দেখে অনুপ্রাণিত হয়ে আর্নেস্ট হেকেল, ঠিক আছে, নাম কি? আর্নেস্ট হেকেল কি করেছে? তার সূত্র দেয়, তাকে বলা হয় বায়োজেনেটিক সূত্র বা বায়োজেনেটিক ল। কি? বায়োজেনেটিক ল। ওকে, কে দিয়েছিল? হেকেল। পরীক্ষা 1 নম্বরের প্রশ্ন আছে যে বায়োজেনেটিক সূত্রের প্রবক্তা কে, তখন বলতে হবে আর্নেস্ট হেকেল। ওকে, আরো এভাবে উল্টো আসতে পারে, হেকেল কোন তত্ত্বের কোন সূত্রের প্রস্তাবনা করেছিলেন, তখন তোমাকে বলতে হবে বায়োজেনেটিক ল। এই সূত্রের মূল যে প্রতিপাদ্য বিষয় সেটি হলো কি? ব্যাক্টোজেনি জীবজনিকে পুনরাবৃত্তি করে। ওকে, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। মেইন বিষয় এইটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তুমি দিয়ে রাখো VVI, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি, ব্যক্তিজনি ও জীবজনিকে পুনরাবৃত্তি করে, এটা বলেছিল হেকেল। ওকে, তো হেকেলের মতো কি বলেছে? এবার ব্যাপারটা বলে দিই, ব্যাক্টোজেনি বা অন্টোজেনি কি বলেছে? ভ্রূণের মধ্য দিয়ে জীবচক্রের পূর্ণতা ব্যক্তিজনিক বলা হয়। মানে কি? একটা জাইগোট হলো, মানে সরি, প্রথমে ডিম, তারপরে কি এলো? শুক্রাণু,
এসে মিলিত হলো, জাইগট হলো, ওর ডিভিশন হয়ে 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 ভ্রূণ হলো, ভ্রূণটার ডেভেলপমেন্ট হয়ে 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 একটা ফিটাস তৈরি হবে, ঠিক আছে, একটা কমপ্লিট একটা স্ট্রাকচার, কমপ্লিট একটা জীব তৈরি হবে। এই পুরো যে জীবন চক্রের যে এই এমব্রায়োর যে পুরো চক্রটা, এটাকে বলা হয় ব্যাক্টোজেনি বা অন্টোজেনি। ওকে, ক্লিয়ার? নেক্সট হচ্ছে জাতিজনী বা ফাইলোজেনি। বলেছে নিম্ন স্তরের জীবের ধারাবাহিক বিবর্তনের ফলে একটি নির্দিষ্ট জীবে পৌঁছানোকে জাতিজনী বলে। তার মানে কি, নিম্ন স্তরে জীবে মানে ইনিশিয়াল ভাবে যে এমব্রায়োটা ডেভেলপ হয়ে 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 একটা পার্টিকুলার স্পিসিসে যাবে, মানে পার্টিকুলার একটা স্ট্রাকচার, মেইন স্ট্রাকচার ফর্ম করবে, এটাকেই বলা হয় জাতিজনী। ঠিক আছে? কি বলেছে, ব্যাক্তজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে, মানে একটা জীব ভ্রূণের মধ্য দিয়ে যে জীবনের পূর্ণতা লাভ করবে, লাভ করে 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 যে ও আবার নতুন একটা স্ট্রাকচার, মানে একটা হিউম্যান স্ট্রাকচার হতে পারে বা পাখি স্ট্রাকচার হতে পারে, ও সেই স্ট্রাকচারে যাবে। এই পুরো প্রসেসটাকেই বলেছে অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এই প্রসেসটা কিন্তু ব্যাক্তজনী জীবজনীকেই কিন্তু আবার পুনরাবৃত্তি করতেছে। ঠিক আছে, ক্লিয়ার? তো আমরা যদি আমরা ভ্রূণের স্টাডি করি, এখানে দেখতে পাবো কি, দেখো এখানে কি মাছের আছে, এখানে স্যালামেন্ডার, কচ্ছপ, মুরগি, খরগোশ, মানুষ। ঠিক আছে, দেখো ইনিশিয়ালি একদম শুরুতে এগুলোর মধ্যে কি তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, তোমরা কি ডিফারেন্সিয়েশন করতে পারবে? ডিফারেন্সিয়েশন কি করতে পারবে? করতে পারবে না, কারণ দেখতে কি একই রকমের থাকে। ঠিক আছে, তারপরে স্টেজ 2 থেকে তুমি একটু একটু করে ডিফারেন্সিয়েশন করতে পারবে। এই যেটা মাছ, এটা স্যালামেন্ডার হতে পারে, বা এগুলো থেকে তো আবার ডিফারেন্সিয়েশন করা যাচ্ছে না, কারণ এগুলা সব ইয়েতে চলে গেল, হায়ার অর্গানিজমে চলে গেল। ঠিক আছে, তো প্রথম যখন ইনিশিয়াল আমরা এমব্রায়ো যদি স্টাডি করি, দেখবো যে একই রকমের এমব্রায়ো থেকেই ডিফারেন্সিয়েশন ঘটছে। ঠিক আছে, প্রথম যে ইনিশিয়াল এমব্রায়ো থাকে তার মধ্যে কি থাকে, গলবিলীয়, গলবিলে কি থাকে, গলবিলে ফুলকা খাঁজ থাকে, ফুলকা খাঁজ। ওকে, গলবিলে হচ্ছে ফুলকা খাঁজ থাকে। আর কি থাকে, ফুলকা থলি, ফুলকা থলি। ঠিক আছে, নেক্সট কি থাকে, লেজে মায়োটাম পেশি থাকে। মায়োটাম পেশি কার থাকে, মায়োটাম পেশি মাছের মধ্যে থাকে, যাতে জলের মধ্যে ওদের চলতে সাহায্য করে। কিন্তু দেখো এটা মানুষ, মানুষের কি লেজ আছে? নেই, কিন্তু এমব্রায়ো অবস্থায় ওদের মধ্যে একটা লেজ আছে এবং ওদের মায়োটাম পেশি রয়েছে। ঠিক আছে, ওদের মধ্যে গিলস থাকে, ফুসফুস কিন্তু এমব্রায়োতে প্রথম আর্লি স্টেজে ডেভেলপ হয় না, গিলস থাকে। ওকে, গলবিলীয় ফুলকা খাঁজ থাকে। তো এই এমব্রায়ো গুলো যদি আমি স্টাডি করি, দেখতে পাবো যে হ্যাঁ সত্যি যে একটা জীব থেকেই অন্য অন্য জীবের কিন্তু উৎপত্তি হয়েছে, এভলিউশন হয়েছে। তো এইটাই হেকেল বলেছিল অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আজকে অভিব্যক্তি সংক্রান্ত প্রমাণে আমরা কি কি পড়লাম? ফার্স্টে পড়লাম যে অভিব্যক্তির মতবাদে হচ্ছে ঘোড়ার যে জীবাশ্ম গঠিত প্রমাণ দেখলাম, ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিচিপ্পাস, পায়োহিপ্পাস, ইকুয়াস। এগুলার আমরা বৈশিষ্ট্য এবং ছবি এখান থেকে পড়বো, আর বৈশিষ্ট্য আমি অলরেডি লিখে দিয়েছি। তারপরে কিছু জেনে রাখার বিষয়, কানেকটিভ লিঙ্ক, লিভিং ফসিল অ্যান্ড হচ্ছে মিসিং লিঙ্ক পড়েছি। তারপরে কি পড়েছি, তারপরে পড়েছি তুলনামূলক সারিস্থান বা কম্পারেটিভ অ্যানাটমির মধ্যে আমরা হোমোলোগাস অর্গান, অ্যানালোগাস অর্গান পড়েছি, ভেস্টিজিয়াল অর্গান পড়েছি। তারপরে কি বিভিন্ন প্রাণীর হার্টের গঠন স্টাডি করেছি। এবং লাস্টলি আমরা যেটা করেছি সেটা হচ্ছে, কোথায় গেল, হ্যাঁ, কম্পারেটিভ এমব্রায়োলজি, এমব্রায়োটাকে, অন্যান্য প্রাণীর এমব্রায়োটাকে আমরা স্টাডি করেছি এবং তাদেরকে বলতে পেরেছি যে হ্যাঁ সত্যি এইসব প্রমাণগুলো দেখায় যে অভিব্যক্তি একটা সরলতম জীব থেকে একটা জটিল জীবে হচ্ছে কনভার্ট হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? আশা করি আজকের ক্লাসটা একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের ক্ষেত্রে। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাও অথবা টেলিগ্রামে জানাও। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান।
আর হচ্ছে পরের দিন নেক্সট ক্লাস হবে হচ্ছে বিভিন্ন প্রাণীর অভিযোজন, কি করে অ্যাডাপ্টেশন হয়েছে, ইভলিউশন তো হলো, এবার পরিবেশে মানিয়ে তো নিতে হবে, পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য কি কি অভিযোজন কি কি অ্যাডাপ্টেশন হয়েছে সেটা কিন্তু আমরা পরের ক্লাসে জানবো। আর এটা হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভ ক্লাস 10 এর হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, তোমরা এখানে জয়েন হয়ে যেতে পারো। কোয়েশ্চেন আনসার যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে কোয়েশ্চেন তোমরা ওখানে করবে, আমরা ডাউট ওখানেই ক্লিয়ার করে দেবো, অবশ্য ভিডিওতেও আমরা ক্লিয়ার করে দিতে পারি। ওকে, লাস্টলি হচ্ছে চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।